সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ গণতন্ত্রের পথে যাত্রা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর বললেন সিইসি। এআই সামাজিক মাধ্যম নিয়ে সতর্ক থাকার পরামর্শ। সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে সংকট ঘনীভূত। চলতি মাসে নির্ধারণ হতে যাচ্ছে রাজনীতির গতিপথ। তফসিলের আগেই সুরাহা না হলে অনিশ্চিত গন্তব্যে যাবে দেশ, মত বিশ্লেষকের। খুলনায় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা, গুলিতে একজন নিহত, আহত একজন। মুন্সিগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু। বিয়ারিং প্যাড দুর্ঘটনার পেছনে মেট্রোর নকশায় ত্রুটি, ঠিকমতো কাজ বুঝে না নেওয়া সহ বিভিন্ন কারণ দেখছে ডিএমটিসিএল। নিশ্চিত হওয়া যাবে তদন্তের পর। এবং এক নামে সিম সংখ্যা 10 থেকে 7-এ কমানোর উদ্যোগ বিটিআরসির। সংযোগ বন্ধ হবে 4.25 কোটি। বছরে 2000 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হবে সরকার, দাবি অপারেটরদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। বর্তমানে দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, গণতন্ত্রের পথে যাত্রা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। নির্বাচনে আনসার ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমের পরিদর্শনের পর একথা বলেন সিইসি। এআইয়ের অপব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে নাসির উদ্দিন বলেন, ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ। ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়াকে স্বস্তির উল্লেখ করে দেশব্যাপী বাহিনীর বিশাল নেটওয়ার্ক কাজে লাগিয়ে যে কোনো অপপ্রচার রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহ্বান জানান সিইসি। এর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ফেলা সম্ভব এটা। এবং যারা দুষ্ট লোক, যারা সমস্যা সৃষ্টি করতে চায়, তারা এই সুযোগটা নিতে পারে। আপনাদের, আমার বাহিনীর সদস্যদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে বুঝাবেন যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে সাথে সাথে যাতে বিশ্বাস না করে, এটা ফ্যাক্ট চেক করে এটা সত্য না মিথ্যা এটা যাচাই করে তারপরে যাতে বিশ্বাস করে এবং তারপরে যাতে শেয়ার করে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের অ্যাড্রেস করার জন্য আমরা একটা সেল খুলেছি। আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের যে কেন্দ্রীয় সেন্টারে যোগাযোগ করে আপনারা কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। একদিকে বিভিন্ন ইস্যুতে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান, আবার সরকারের সঙ্গেও টানাপোড়েন। আর এসবের মধ্যেই আগামী মাসে নির্বাচনী তফসিল ঘোষণার আগে মীমাংসা করতে হবে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু। আর সে কারণেই নভেম্বর হতে যাচ্ছে রাজনীতির গতিপথ নির্ধারণী মাস। বিশ্লেষকরা বলেন, আলোচনার মাধ্যমে সবকিছুর সুরাহা সম্ভব, নতুবা অনিশ্চিত গন্তব্যে যাবে দেশের রাজনীতি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। আস্থাটা বিশ্বাসযোগ্যতা বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ, মাইক্রো ক্রেডিটে বিরাট মানুষ, কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না। আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। গত সপ্তাহ জুড়েই অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এমন সব তোপ দাগিয়েছে রাজনৈতিক দলগুলো যারা সরকারের প্রতি সমর্থন দিয়ে এসেছে গোড়া থেকেই। অথচ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমার পর প্রতারণা আর বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয় সরকার আর ঐকমত্য কমিশনের বিরুদ্ধে। 1971 সালকে পুড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। নোট অব ডিসেন্ট বা ভিন্নমত বাদ দেয় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছে বিএনপি। আবার রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টার স্বাক্ষরে সনদ বাস্তবায়ন আদেশ দাবিতে অনড় এনসিপি। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে বিএনপি গণভোটের বিরোধী হলেও নভেম্বরেই চাই জামায়াত। নভেম্বরেই গণভোট দিতে হবে। তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। কিছুদিন আগেও দলগুলোর পরস্পর বিরোধী বক্তব্য অনেকাংশেই সীমাবদ্ধ ছিল নিজেদের মধ্যেই, কিন্তু সে গণ্ডি পেরিয়ে এখন তীর ছোঁড়া হচ্ছে সরকারের দিকে। দৃশ্যমান হচ্ছে সরকারের সঙ্গে দলগুলোর দূরত্ব। কিন্তু কেন বদলে গেল পরিস্থিতি? মূল সমস্যা হলো
এই সরকার যে দায়িত্ব নিয়েছে বা রাজনৈতিক দলগুলোর অভিপ্রায় অনুযায়ী সরকার গঠিত হয়েছে, সরকারের সময়সীমা ঠিক না করা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আস্থার অভাব। রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আস্থার সংকট আছে, আবার সরকারের প্রতিও তাদের আস্থার ঘাটতি আছে। সরকারও বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপে কখনো কোনো দল খুশি হয়েছে, কখনো কোনো দল বেজার হয়েছে। বিএনপি বলতেছে রেফারেন্ডাম নির্বাচনের দিন, পার্লামেন্ট ইলেকশন দিন, অন্যান্য পার্টি তারা বলতেছে না আগে দিতে হবে, নির্বাচনে জয়লাভ করলে বিএনপি নাও দিতে পারে। হ্যাঁ, এই যে সন্দেহ, একে অপরের প্রতি সন্দেহটা, এটার জন্য গণ্ডগোলটা হয়েছে। একটি দল অন্য দলের প্রতি সন্দেহ করতেছে। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলে ডিসেম্বরেই ঘোষণা করতে হবে তফসিল। তার আগে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ দলগুলোর সঙ্গে দূরত্ব কমানো, সনদ বাস্তবায়ন পদ্ধতি আর গণভোট ইস্যুর মীমাংসা। আর সে কারণেই নভেম্বরকে বিবেচনা করা হচ্ছে রাজনীতির গতিপথ নির্ধারণী মাস হিসেবে। ডিসেম্বরে তফসিল হওয়ার কথা। তফসিল হওয়ার পর যদি কোনো রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে অথবা নির্বাচনে অংশ না নেয়, সেটা কিন্তু একটা কঠিন অবস্থা তৈরি করবে। সে কারণে নভেম্বরেই সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার নির্বাচন করতে পারবে, এই আস্থাটা তৈরি হতে হবে। পর্দার অন্তরালে কিছু আলাপ আলোচনা করতে হয় রাজনীতিতে, সেই দিকে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলাপ আলোচনা করেন, তারপর এই সমস্যাটাকে সমাধান করতে হবে। তা না হলে আমার মনে হয় অসুবিধা হবে। বিভিন্ন ইস্যুতে দলগুলোর তীব্র বিরোধটি অন্তর্বর্তী সরকারের জন্য অস্বস্তিকর। প্রকাশ্যে সে কথা জানিয়েছেন খোদ উপদেষ্টাদের কেউ কেউ। আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। খুলনায় স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মামুন শেখ। এদিকে মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক কর্মী। দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সাথে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গল্প করছিলেন খুলনার যোগীপাল ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখ। রোববার রাত ৯টার দিকে মহানগরীর আরংঘাটা থানার টিটিসি এলাকায় কয়েকজন দুর্বৃত্ত সেখানে ককটেল বিস্ফোরণ ও গুলি চালায়। এ সময় বিএনপি নেতা মামুন ও স্থানীয় মাদ্রাসা শিক্ষক ইমদাদুল গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে ইমদাদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার আব্বু কখনো রাজনীতির সাথে কখনো জড়িত ছিল না। একটা মানুষ যত সহজ সরল হয়ে পারে, আমার আব্বু তাই ছিল। এই ধরনের কর্মকাণ্ড হলেই সাধারণ মানুষের চলাফেরা খুবই দুষ্কর হয়ে যায়। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে ইউনিয়ন বিএনপির দুপক্ষের সংঘর্ষ বাধে রোববার রাতে। এই সময় ওয়াহিদ মোল্লা গ্রুপের অনুসারী তুহিনকে লক্ষ্য করে অজির আলীর গ্রুপের লোকজন গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যায় তুহিন। ১ নম্বর ২ নম্বর ওয়ার্ড থেকে ওরা নানান জায়গা থেকে নানান লোক আইনে রাখছে। শুনতেছি যে আমাদের যে কোনো সময় আমাদের হামলা দেবে, আমাদের নামায় দেবে, আমাদের থাকতে দেবে না। আমি গ্রামের ভিতরে ছিলাম, পরে দুইটা আওয়াজ পাইছি, পরে স্কুল নিয়ে আইছি, শুনে চাস্তু ভাইয়ের গুলি করে ফালাই দিছে। আমরা এর সঠিক সুষ্ঠু বিচার চাই আমরা, নাকি হত্যাকাণ্ডের। এই ঘটনার পর উত্তেজনা বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এটা নিয়ে তদন্ত শুরু করেছি, তদন্ত করে বিস্তারিত বলা যাবে। এলাকায় কিছুটা উত্তেজনা রয়েছে, যাতে সেই উত্তেজনা ছড়িয়ে না পড়ে সেজন্য আমরা কাজ করছি। নিহত তুহিন দেওয়ান মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা গ্রুপের অনুসারী ছিলেন। তানজিল হাসনাত, সময় সংবাদ। মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনার পেছনে নকশায় ত্রুটি, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার অথবা ঠিক মতো কাজ বুঝে না নেয়ার মতো ত্রুটি থাকতে পারে। সকালে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক ফারুক আহমদ। বলেন, তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে দুর্ঘটনার কারণ, তবে কাজ বুঝে নেয়ার দায়িত্বে থাকার পরামর্শ প্রতিষ্ঠানের অদক্ষতার দিকেও ইঙ্গিত দেন তিনি। ফারুক আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, খরচ অনুযায়ী এটি পৃথিবীর সেরা মেট্রো হওয়ার কথা, কিন্তু 50 বছরের ওয়ারেন্টি থাকা সত্ত্বেও জানান অসহায়ত্বের কথা। তদন্ত শেষে অনিয়মের জন্য দায়ীদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি। এটা হঠাৎ করে পড়ে যায় নাই, ডিজাইন ফল্ট হতে পারে, কনস্ট্রাক্টিবিলিটি হতে পারে, যেই জিনিসের উপরে বসাইতে বলছে যেই জিনিস দিচ্ছে এটা হতে পারে, অথবা ওয়ার্কম্যানশিপও হতে পারে।
যেই কমপ্লায়েন্সে ডিজাইন করা হয়েছিল, যেটা বলা হয়েছিল সেটা হয়তো কন্ট্রাক্টর করে নাই। চতুর্থ হতে পারে যে বুঝানো করতে যে কনসালটেন্ট, আমরা প্রায় 1000 কোটি টাকার উপরে ব্যয় করেছি এটা কনসালটেন্সির জন্য, তারা ঠিক মতো বুঝা নেয় নাই। চারোটাই এটা কম্বিনেশন অফ অলও হতে পারে অথবা ইন্ডিভিজুয়ালি কোনোটা কন্ট্রিবিউটও করতে পারে। রাজধানীর তেজগাঁওয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। লক্ষ্য করা হয় যে ঐক্যমত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। ধন্যবাদ। প্রশ্ন, জি, আদেশটা কবে জারি হতে পারে বা কি এটা সিদ্ধান্ত কি? আমার নাম তানিম, আমি আজকের পত্রিকার রিপোর্টার। জি, কি বলেছেন? মানে যে আদেশ যেটা, সেটা আসলে কবে জারি হতে পারে বা কি সিদ্ধান্ত কি এই বিষয়ে? তো এখানে তো আমরা রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওনারা 15 বছর একসাথে আন্দোলন করেছে, আমরা ওনাদেরকে একটু সময় দিতে চাই। ওনারা একটু যেসব বিষয় উল্লেখ করলাম সেগুলো বিষয়ে নিজেরা আলোচনা করে এগ্রি করতে পারে নাকি আমরা একটু দেখি। স্যার, আমি ইউসুফ পারভিন বলছি, দৈনিক কালবেলা থেকে। জি জি, আজকের মিটিংয়ে যা আলোচনা হয়েছে তা আপনাদের লিখিতভাবে আমি জানিয়েছি। এর বাইরে কিছু বলার কোনো স্কোপ নাই, কোনো প্রয়োজন নাই। স্যার, আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল। স্যার, আমার নাম ইউসুফ পারভিন, আমি দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি। আপনারা যে 1 সপ্তাহ আলটিমেটাম দিয়েছেন দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন, তারা যদি আলোচনা ব্যর্থ হয়, ঐক্যমত না পৌঁছতে পারে, সেক্ষেত্রে গভর্নমেন্টের দায়িত্ব কি হবে? গণভোট দিয়ে সরকার কি সিদ্ধান্ত নেবে বলে আপনাদের? হচ্ছে আমরা কোনো আলটিমেটাম দেই নাই, আমরা আহ্বান জানিয়েছি। আলটিমেটাম শব্দটা আমি আপত্তি করছি। আর আমরা অপেক্ষা করব, তারপর অবশ্যই সরকার সরকারের মতো অ্যাক্ট করবে। আমি একটু বলি স্যার, আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, জাগো নিউজ থেকে বলছিলাম। গত সপ্তাহের সংবাদ সম্মেলনে আপনি বলেছিলেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। সরকার কি তাহলে রাজনৈতিক দলগুলোর কাছে কিছুটা নতি স্বীকার করে সিদ্ধান্ত থেকে সরে এসেছে, বা কেন এই অবস্থান? আমরা তো তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে আমি বলেছিলাম প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদ। এই সিদ্ধান্ত থেকে আমরা মোটেও সরে আসি নাই। রাজনৈতিক দলগুলার ঐক্যবদ্ধ সুপারিশ প্রত্যাশা করা, এটা তো আপনি আরো আপনার গুড জেস্টার হিসাবে দেখতে পারেন।
আমার একটু প্রশ্ন ছিল স্যার, আমি মোহন বলছিলাম ৭১ টিভি থেকে। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে সরকার কি আয়োজন করে দিবে রাজনৈতিক দলগুলোকে, নাকি তারা নিজেরা বসে যেন আলোচনা করে এক ধরনের সিদ্ধান্ত আপনাদেরকে দেয়, সেই বিষয়টা একটু ক্লিয়ার। সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে, আপনারা সবাই জানেন, বহু আলোচনা করেছে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলো, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসাথে আন্দোলন করেছেন, একসাথে নির্যাতনের শিকার হয়েছেন। আমরা ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। আমি কালকেই দেখলাম একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বানও জানানো হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। আমি একটা প্রশ্ন করতে চাই। আমি মইনুল হক নিউজে কাজ করি। আমার প্রশ্ন হলো যে রাজনৈতিক দলগুলোর, বিশেষত একটা বড় রাজনৈতিক দল থেকে যে অভিযোগটা করা হচ্ছে, ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো আলাপ আলোচনা করা হয়েছিল, বাস্তবায়নের সুপারিশে সেই আলাপ আলোচনাগুলোর ব্যত্যয় ঘটেছে বা সম্পূর্ণভাবে সেগুলো রক্ষা করা হয়নি। আর একটা হলো যে তারা এই প্রসঙ্গেই থাকি যে এইটা স্যার কেন হলো, এটা কি এই অভিযোগ সম্পর্কে কেন? এই প্রসঙ্গে আমাদের এখন কোনো মন্তব্য নাই। আমরা রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে এই বিষয়টাও আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা করছি। ওনারা যদি আলাপ আলোচনা করেন, আমরা এটা খুব আমাদের জন্য কাজটা সহজ হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নিবে। স্যার, আমি ফয়সালা ঠিক বিডি নিউজ থেকে। স্যার, লাস্ট প্রশ্নটা একটু যদি নিতেন স্যার, এটার জন্য। স্যার, এটা আপনার প্রসঙ্গে। স্যার, আপনার প্রসঙ্গে প্রশ্ন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কথা বলছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি ছিলাম সেখানে। এবার এক ব্যক্তির নামে সিম সংখ্যা 10 থেকে 7টিতে নামানোর উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। কমিশন বলছে শিগগিরই আনুষ্ঠানিক চিঠি দিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাওয়া হবে। তবে সিম কার্ড কমানোর উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে মোবাইল অপারেটররা। তারা বলছেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে 1,20,00,000 গ্রাহকের 3,80,00,000 সিম কার্ড বন্ধ হবে। শুভখানের রিপোর্ট। তারবিহীন ওয়াইফাই সেবা, ভেহিকেল ট্র্যাকিং সহ নানা কাজে বাড়ছে সিম কার্ডের ব্যবহার। অপরদিকে আর্থিক জালিয়াতি, প্রতারণা সহ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে মোবাইল ফোনের মাধ্যমে। এসব অপরাধ নিয়ন্ত্রণে 1 নভেম্বর থেকে এক ব্যক্তির নামে সিম সংখ্যা 15 থেকে নামানো হয়েছে 10টিতে। এতে বন্ধ হচ্ছে প্রায় 67 লাখ সিম। এই রেশ না কাটতেই জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিম সংখ্যা 10 থেকে 7টিতে নামানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে আমরা হয়তো 7টার ভিতরে যদি আসতে পারি। বিটিআরসির তথ্য মতে বর্তমানে দেশে প্রায় 6,76,00,000 গ্রাহকের হাতে আছে 18,79,00,000 মোবাইল সিম। এর মধ্যে প্রায় 80% গ্রাহকের নামে আছে 1 থেকে 5টি সিম কার্ড। 6 থেকে 10টি সিম কার্ড আছে 1,20,00,000 গ্রাহকের। সরকারি ঘোষণা বাস্তবায়ন হলে বন্ধ হবে 3,80,00,000 সিম কার্ড। যারা ব্যবসা বাণিজ্য করে ওনাদের কিন্তু সিম বেশি লাগে। 3টা থেকে 4টা সিম হইলে হয়, 2টা হইলে হয়। আমি কিভাবে ইউজ করতেছি এটা হচ্ছে আমাদের নৈতিকতার উপর ডিপেন্ড করবে। প্রতিটি সিম কার্ডে বড় অঙ্কের ভর্তুকি দেয় মোবাইল অপারেটররা। তাদের দাবি সিম সংখ্যা কমালে বছরে 2,000 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হবে সরকার। গলদটা হচ্ছে আসলে ন্যাশনাল আইডি ডেটাবেস চুরি হয়ে গেছে। আপনি সিম একটা করলেও যা অবস্থা হবে, 20টা করলেও তাই হবে। ব্যাপারটা ইভালুয়েটেড হোক, ইমিডিয়েটলি হয়তো আবার ইমিডিয়েটলি সাথে নেমে আসা উইল বি ভেরি ভেরি চ্যালেঞ্জিং। সব স্টেক হোল্ডার আছে, কিভাবে এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিসকে আমরা চেক করতে পারি, নট বাই রিডিউসিং সিমস। বিটিআরসি বলছে আইওটি সেবার জন্য আলাদা সিরিজের সিম কার্ড দেওয়া হচ্ছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য সিম সংখ্যা 10 থেকে আরও কমাতে সরকারের চূড়ান্ত মতামত চেয়ে চিঠি দেওয়া হবে। একটা মানুষের ইভেন 10টা সিম থাকার কোনো যৌক্তিকতা নাই। আসলে সরকারের অনুমোদন চাবো, সরকারের মতামত চাবো এই ব্যাপারে, যে আমরা আরো এক ধাপ নামিয়ে নিয়ে আসবো। বর্তমানে 5টি ও মালদ্বীপে 10টি সিম নেওয়া যায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। টানা 22তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান কর্মসূচিতে দ্রুত জাতীয়করণের দাবি পুনর্ব্যক্ত করেন আন্দোলনকারী শিক্ষকরা। তারা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও পূরণ হয়নি তাদের মৌলিক কাঠামোগত চাহিদা ও জাতীয়করণের দাবি। শিক্ষক নেতারা জানান,
প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও উপেক্ষিত হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা। তাদের দাবি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রায় 1089টি এমপিওর ফাইল স্বাক্ষরের অপেক্ষায়। সমালোচনার মুখে অবশেষে তড়ি ঘড়ি করে বে টার্মিনালের দৃশ্যমান স্থাপনা নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চলতি বছরেই 102 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ব্রেক ওয়াটার নির্মাণ এবং নেভিগেশন ইকুইপমেন্ট স্থাপনের কাজ শুরু হবে। বিশ্বব্যাংকের 650 মিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড়া হওয়ার পরেও কাজ শুরুতে ধীরগতি হওয়ায় সমালোচনার মুখে পড়ে বন্দর। শাখাউত টিভির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে অত্যাধুনিক বন্দর হিসেবে পরিচিত বে টার্মিনাল নির্মাণে 650 মিলিয়ন মার্কিন ডলার কয়েক মাস আগে ছাড় করিয়েছে বিশ্বব্যাংক। মূলত ব্রেক ওয়াটার নির্মাণ এবং নেভিগেশন যন্ত্রপাতি স্থাপনের জন্য বিশ্বব্যাংক সহজ শর্তে এই ঋণ অনুমোদন দেয়। তারপরও নানামুখী জটিলতায় কাজ শুরু করতে পারছিল না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অথচ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে এই বে টার্মিনালের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। বলবো না যে বে টার্মিনাল আমাদের দরকার, আমি এটাও বলবো না যে বে টার্মিনাল আমাদের নেক্সট ইয়ারে দরকার। উই নিডেড বে টার্মিনাল ইয়েস্টারডে, ইট ইজ সো ইম্পর্টেন্ট। 17,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা হিসেবে থাকছে 9,333 কোটি টাকা, আর বাকি 6,500 কোটি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। নানামুখী জটিলতায় এই বে টার্মিনাল নির্মাণের কাজ পিছিয়েছে অন্তত 6 বছর। 2026 সালে যেখানে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা, সেখানে গড়ে ওঠেনি কোনো অবকাঠামোগত স্থাপনা। শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা, শেষ পর্যন্ত নড়েচড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ। বিশ্বব্যাংকের অর্থায়নে শুরু হচ্ছে ব্রেক ওয়াটার নির্মাণ এবং নেভিগেশন ইকুইপমেন্ট স্থাপনের কাজ। বন্দরের তথ্য অনুযায়ী চলতি বছরে শুরু হবে ব্রেক ওয়াটার নির্মাণের কাজ। প্রাথমিক খরচ ধরা হয়েছে 100 মিলিয়ন মার্কিন ডলার। এর বাইরে বাড়তি 2 মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হচ্ছে নেভিগেশন যন্ত্রপাতি কিনতে। তবে চ্যানেল ড্রেজিং সহ প্রাথমিক কাজগুলোতে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি দ্রুত সময়ে প্রকল্প শেষ করতে সম্ভাব্য সব বিডার প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা আশা করছি আগামী 2-1 মাসের মধ্যেই বে টার্মিনালের ফিজিক্যাল কার্যক্রম শুরু হয়ে যাবে, আমাদের বিডাররা নিয়োজিত হয়ে যাবে। এই পর্যায়ে যারা প্রসপেক্টিভ বিডার আছে তাদেরকে নিয়ে আমরা একটা মত বিনিময় করছি। 2017 সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পে ভূমি অধিগ্রহণ জটিলতা যেমন ছিল, তেমনি অর্থায়ন সংস্থা কে হবে তা নির্ধারণও সময়ক্ষেপণ হয়েছে সবচেয়ে বেশি। 2 বছর আগে অনুমোদন হওয়া প্রাথমিক ডিজাইনের উপর ভিত্তি করে ডিটেল ডিজাইনের কাজ শুরু করেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান শেলহন। তবে জটিলতা এড়াতে ড্রেজিং, চ্যানেল তৈরি, ব্রেক ওয়াটার নির্মাণ, টার্মিনাল প্রস্তুত এবং ইন্টারকানেক্টিং একযোগে শুরু করার তাগিদ বন্দরের সাবেক কর্মকর্তার। যেটিও হয়েছে, টার্মিনালও হয়েছে, কিন্তু টার্মিনালের সাথে যে রেলওয়ে এবং রোড কানেক্টিভিটি NH1 এবং রেলওয়ের, এটা হয়নি, তাহলে উপকার হলো না। অতএব এই তিনটাকে একসাথে নিতে হবে। 6.5 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালের 1225 মিটার দৈর্ঘ্যের 2টি টার্মিনাল নির্মাণ করা হবে। এছাড়া 1250 মিটার দৈর্ঘ্যের হবে বন্দরের মাল্টিপারপাস টার্মিনাল। আর 2030 সালে সম্ভাব্য অপারেশনে যাওয়া এই বে টার্মিনালে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। 2 মাস না পেরোতেই আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত। দেশটির উত্তরাঞ্চলে 6.3 মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত 20 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 3 শতাধিক। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল দেশটির মাজারি শরীফ শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে 28 কিলোমিটার গভীরে। উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় রোববার মধ্যরাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলে 6.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল মাজারি শরীফ শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে যান। হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হন অনেকে। এতে প্রাণ গেছে বেশ কয়েকজনের।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাজারি শরীফের কাছে ভূপৃষ্ঠ থেকে 28 কিলোমিটার গভীরে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এর আগে চলতি বছরের আগস্টে আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার ভূমিকম্পে 2200 জনের বেশি মানুষ প্রাণ হারান। এছাড়া 2023 সালে পশ্চিমাঞ্চলীয় হেরাত এবং 2022 সালে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষ মারা যান। ধসে পড়েছিল হাজার হাজার ঘরবাড়ি। নাসরিন রুমি, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গণভোট নিয়ে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে 1 সপ্তাহ সময় দিল উপদেষ্টা পরিষদ। ব্যর্থ হলে করণীয় ঠিক করবে সরকার, আয়োজন করা হবে না কোনো আলোচনা। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ গণতন্ত্রের পথে যাত্রা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, বললেন সিইসি। এআই সামাজিক মাধ্যম নিয়ে সতর্ক থাকার পরামর্শ। এবং বিয়ারিং প্যাড দুর্ঘটনার পেছনে মেট্রোর নকশায় ত্রুটি, ঠিকমতো কাজ বুঝে না নেওয়া সহ বিভিন্ন কারণ দেখছে ডিএমটিসিএল। নিশ্চিত হওয়া যাবে তদন্তের পর। এই ছিল দুপুরের 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।